রাজস্থানের সেই হাভেলিতে গিয়েছিল 5 জন, ফিরে এসেছিল 4 জন। আর যে ফেরেনি তার মোবাইল থেকে পরের রাতে একটাই মেসেজ এসেছিল পরিবারের কাছে, মারিদ আমাকে রেখে দিয়েছে, তোমরা আসতে পারবে না। আর কেরালার সেই মন্দিরে যে মূর্তিটা আছে তাকে কেউ সরাতে পারেনি। যে চেষ্টা করেছে সে পরের সকালে মূর্তির পায়ের কাছে পড়ে পাওয়া গেছে, জীবিত, কিন্তু তার স্মৃতি মুছে গেছে সম্পূর্ণ। আজ সেই দুটো ঘটনাই শুনবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে সন্ধ্যার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। আজ শুক্রবার, সন্ধে 7টা বাজে। আর সন্ধে 7টা মানেই জানেন তো, মানে হলো অশরীরীর ভয়ের আসর শুরু। এই সময়টা একটু অন্যরকম। সারাদিনের আলো নিপতে থাকে, রাতের প্রথম অন্ধকার নামতে শুরু করে। আর ঠিক এই সন্ধিক্ষণে, এই আলো আর অন্ধকারের মাঝামাঝি সময়ে যে দরজাগুলো সারাদিন বন্ধ থাকে সেগুলো ধীরে ধীরে ফাঁক হতে শুরু করে। আর সেই ফাঁক দিয়ে উকি দেয় এমন সব সত্য ঘটনা যা শুনলে আপনার বুকের ভেতরে একটা ঠান্ডা স্রোত নেমে যাবে। আজকের এপিসোড 109। এই এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব ভারতের দুটো জায়গায়, দুটো এমন জায়গা যার নাম শুনলে স্থানীয় মানুষও রাতে বাইরে বেরোতে সাহস পায় না। প্রথম ঘটনাটি রাজস্থানের যোধপুরের কাছে এক পরিত্যক্ত হাভেলিতে। সেখানে মারিদ জিনের এমন একটি প্রতিশোধের ঘটনা ঘটেছে যার শিকার হয়েছেন একাধিক মানুষ। মারিদ, এই নামটা কি আপনারা চেনেন? জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর। যারা একবার মারিদের রোষে পড়েছে তারা হয় ফিরে আসেনি, নয়তো ফিরে এসেছে সম্পূর্ণ ভেঙে। সেই মারিদের প্রতিশোধের ঘটনা আজ আমরা শুনব। আর দ্বিতীয় ঘটনা কেরালার পালাক্কাড় জেলার এক প্রাচীন মন্দিরের। সেই মন্দিরে রয়েছে একটি অপদেবীর মূর্তি, যার কুপ্রভাবে আশেপাশের মানুষ বছরের পর বছর ভুগে আসছে। যে মূর্তি সরাতে চেয়েছে সে পস্তেছে, যে ভয় পেয়ে দূরে থেকেছে সে বেঁচে গেছে। কিন্তু কিছু মানুষ থাকে যারা সতর্কতা মানে না। তাদের কি হয়েছে আজ শুনবেন। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনারই সাক্ষী রয়েছেন একাধিক ব্যক্তি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যোগ দেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। সকল নোটিফিকেশন অন করুন। আর যারা আগে থেকেই আছেন আমাদের সাথে, আজকের এপিসোডে লাইক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। তাহলে শুরু করা যাক এপিসোড 109-এর প্রথম ঘটনা। প্রথম ঘটনা রাজস্থানের সেই অভিশপ্ত হাভেলি যেখানে মারিদ ঘুমায় না, প্রতিশোধ নেয়। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইমরান খান সিদ্দিকী। ইমরান রাজস্থানের যোধপুর শহরের বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি ট্যুর কোম্পানিতে কাজ করেন। মূলত রাজস্থানের বিভিন্ন ঐতিহাসিক জায়গায় পর্যটকদের নিয়ে যাওয়া তার কাজ। 10 বছরেরও বেশি সময় ধরে এই কাজ করছেন তিনি। কিন্তু 2024 সালের মার্চ মাসে যা ঘটেছে, তারপর থেকে তিনি আর কখনো সেই হাভেলির দিকে কোনো পর্যটককে নিয়ে যাননি, নিজেও যাননি। অসংখ্য ধন্যবাদ ইমরানকে তার এই মর্মান্তিক এবং শিউরে ওঠার মতো সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইমরানের ভাষায় বলছি। তিনি আমাকে দীর্ঘ সময় ধরে কাঁপা কাঁপা গলায় সব বলেছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ইমরানের ভাষায় বলছি। যোধপুর শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে একটা জায়গা আছে। নাম বলবো না, কারণ নাম বললে সেই জায়গা চেনা যাবে, আর চেনা গেলে হয়তো কেউ কেউ সেখানে যাওয়ার সাহস দেখাবে। কিন্তু এটুকু বলি, জায়গাটার নাম স্থানীয়দের মুখে মুখে ফেরে কালা হাভেলির গ্রাম নামে। কারণ সেই গ্রামের একটু বাইরে একটা পরিত্যক্ত হাভেলি দাঁড়িয়ে আছে কয়েকশো বছর ধরে। রাজস্থানের অনেক হাভেলি এখন ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে পরিচিত, কিন্তু এই হাভেলিতে কেউ থাকে না। পর্যটকরা আসে, বাইরে থেকে দেখে, ছবি তোলে, কিন্তু রাত হওয়ার আগেই ফিরে যায়। কেউ রাতে থাকে না। কেন থাকে না? সেই কারণটাই আজ বলছি। 2024 সালের মার্চ মাসের কথা। দিল্লি থেকে 5 জন তরুণ তরুণী এসেছিল রাজস্থান ভ্রমণে। দলটার একটা নাম ছিল নিজেদের দেওয়া, রুটলেস ট্রাভেলার্স। 5 জনের নাম ছিল বিক্রম, শ্রেয়া, কার্তিক, প্রীতি আর দেবাঞ্জন। এই 5 জন বিভিন্ন জায়গায় ট্রিপ করে,
ইউটিউবে ভিডিও বানায়। তারা এবার এসেছিল রাজস্থানের অভিশপ্ত জায়গাগুলো নিয়ে একটা ভিডিও সিরিজ বানাতে। আমার সাথে তাদের যোগাযোগ হয় একটা ট্রাভেল ফোরামে। তারা চাইছিল কেউ তাদের সেই কালা হাভেলিতে নিয়ে যাক। আমি প্রথমে রাজি হইনি। আমি জানতাম সেই জায়গার কথা, কিন্তু তারা এত পীড়াপিড়ি করল, এত টাকা অফার করল, আর বলল ভিডিওতে আমার কোম্পানির নামও দেবে। আমি রাজি হয়ে গেলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি আগেই বলে দিয়েছিলাম রাত হওয়ার আগেই ফিরতে হবে, বিকেল 4টের মধ্যে বেরোতে হবে হাভেলি থেকে। তারা মাথা নেড়ে বলেছিল ঠিক আছে, কিন্তু সেই মাথা নাড়া যে শুধু মুখের কথা ছিল সেটা বুঝলাম যখন ফেরার সময় হলো। আমরা হাভেলিতে পৌঁছালাম বেলা 12টার দিকে। সকালের রোদে সেই পরিত্যক্ত হাভেলিকে দেখতে একটু রহস্যময় লাগলেও ভয়ের কিছু ছিল না। বিশাল দুর্গের মতো গেট, ভেতরে বড় উঠোন, চারদিকে দোতলা 3তলা ঘরের সারি, দেওয়ালে ম্লান নাঙের নকশা, কোথাও কোথাও ঝুরঝুর করে পড়ছে চুনকাম, কিন্তু পুরো কাঠামোটা এখনো দাঁড়িয়ে আছে। বিক্রম আর দেবাঞ্জন ক্যামেরা নিয়ে ছুটে গেল। শ্রেয়া আর প্রীতি নিজেদের মোবাইলে ভিডিও করতে লাগল। কার্তিক একটু চুপচাপ ছেলে, সে আস্তে আস্তে হাভেলির ভেতরে ঢুকল। আমি তাদের সাথে ছিলাম, কিন্তু আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সেদিন থেকেই। হাভেলির মেইন গেটে ঢোকার সময় আমার পেটের ভেতরে একটা মোচড় পড়ল। এই মোচড়টা ভয়ের নয়, এটা যেন একটা সতর্কবার্তা, কিন্তু আমি উপেক্ষা করলাম। হাভেলির ইতিহাসটা জেনে রাখুন। স্থানীয় মানুষের মুখে যা শুনেছি তাতে প্রায় 300 বছর আগে এই হাভেলিতে এক রাজপুত ঠাকুর থাকতেন। সেই ঠাকুরের একটা অদ্ভুত শখ ছিল, তিনি কালা জাদু চর্চা করতেন। একজন বিদেশি সাধকের কাছ থেকে তিনি মারিদ জিনকে বশে আনার বিদ্যে শিখেছিলেন। মারিদ জিন হলো সবচেয়ে শক্তিশালী জিন, তার ক্ষমতা অসীম, কিন্তু তাকে বশে রাখার জন্য প্রতি বছর একটি বিশেষ আচার পালন করতে হয়। সেই আচারে থাকত কিছু বিশেষ জিনিস যা আমি বিস্তারিত বলবো না। ঠাকুর যতদিন বেঁচে ছিলেন সেই আচার পালন করেছেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর তার উত্তরসূরিরা সেই আচারের কথা জানত না বা জেনেও মানেনি। আর তখনই সমস্যা শুরু হলো। মারিদ যখন দেখল তার সাথে করা চুক্তি ভাঙা হয়েছে, তখন সে প্রতিশোধ নিতে শুরু করল। ঠাকুরের পরিবারের এক এক করে সবাই ধ্বংস হয়ে গেল। পরিবারের পুরুষরা এক এক করে মারা গেল অদ্ভুত অদ্ভুত উপায়ে। মহিলারা পাগল হয়ে গেল। সন্তানেরা জন্মের পরই মারা যেতে লাগল। 3 প্রজন্মের মধ্যে ঠাকুরের সম্পূর্ণ বংশ নিশ্চিহ্ন হয়ে গেল। হাভেলিতে আর কেউ রইল না। তারপর থেকে হাভেলি পরিত্যক্ত, এতগুলো বছর ধরে খালি পড়ে আছে। মাঝে মাঝে কেউ থাকতে চেষ্টা করেছে, কিন্তু থাকতে পারেনি। এই ইতিহাস আমি জানতাম, কিন্তু সেই 5 জনকে বলিনি। বললে হয়তো তারা আরও উৎসাহিত হতো। বিকেল 3টের দিকে আমি ওদের বললাম, চলো বেরোতে হবে, 4টের মধ্যে বেরোনো দরকার। বিক্রম বলল, একটু থাকি না, সন্ধ্যের আলোতে ভিডিও নিলে অনেক সুন্দর লাগবে। আমি একটু কড়া গলায় বললাম, না, বলেছিলাম 4টের মধ্যে বেরোবো, চলো। শ্রেয়া আর প্রীতি তখন রাজি হলো, কিন্তু বিক্রম আর দেবাঞ্জন গেল না। তারা বলল, তুমি আর মেয়েরা চাইলে চলে যাও, আমরা একটু পরে আসছি। আমি তাদের রেখে যেতে পারবো না, কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। তারা শুনল না। তখন কার্তিক বলল, ভাই আমিও থাকবো, কিচ্ছু হবে না। 3 জন থেকে গেল। আমি, শ্রেয়া আর প্রীতি হাভেলির বাইরে এলাম। গাড়িতে বসে অপেক্ষা করলাম। ভেবেছিলাম আধা ঘন্টার মধ্যে আসবে। সন্ধে 7টা বেজে গেল, তারা এলো না। আমি ফোন করলাম। বিক্রমের ফোন বন্ধ, দেবাঞ্জনের ফোন বাজছে কিন্তু ধরছে না। কার্তিকের ফোনও একই অবস্থা। শ্রেয়া আর প্রীতি উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা বলল, আপনি কি ভেতরে যেতে পারবেন? আমার যেতে মন চাইছিল না, কিন্তু পেশাগত দায়িত্ব আছে। আমি একটা টর্চ নিয়ে ভেতরে গেলাম। হাভেলির ভেতরে তখন সম্পূর্ণ অন্ধকার। চাঁদ উঠেছে, কিন্তু সেই আলো এই পুরনো দেওয়ালের ফাঁক দিয়ে পুরোপুরি ঢোকে না। আমি টর্চ জেলে ডাকলাম, বিক্রম, কার্তিক, দেবাঞ্জন। কেউ সাড়া দিল না। ভেতরের উঠোন পেরিয়ে ভেতরের দিকে গেলাম। হাভেলির ভেতরের অংশ অনেক বড়, একটা লম্বা করিডর, 2 পাশে অনেকগুলো ঘর। করিডরের শেষে একটা সিঁড়ি উপরে উঠে গেছে। তখন শুনলাম একটা শব্দ, নিচ থেকে আসছে না, উপর থেকেও নয়, মনে হচ্ছে দেওয়ালের মধ্যে থেকে একটা গুনগুন শব্দ, কিন্তু কোনো সুর নেই, শুধু একটা নিম্নস্বরে গুমগুম করা শব্দ, যেন অনেক দূর থেকে কেউ কাঁদছে বা বিড়বিড় করছে। আমি উপরে উঠলাম। দোতলার করিডোরের একটা ঘরের সামনে দাঁড়িয়ে দেখলাম দরজা আধ খোলা।
ভেতর থেকে আলো আসছে, কিন্তু সেই আলো কোনো টর্চের আলো নয়, কোনো ফোনের আলো নয়, একটা কমলা লাল রঙের কাঁপা কাঁপা আলো। আমি দরজা ঠেলে ঢুকলাম। তিনজনকে দেখলাম, বিক্রম, কার্তিক আর দেবাঞ্জন। তারা তিনজন সেই ঘরের মাঝখানে বসে আছে, কিন্তু তাদের ভঙ্গি অদ্ভুত। তারা একটা বৃত্তাকারে বসে আছে, মুখোমুখি নয়, তিনজনই বাইরের দিকে মুখ করে। তাদের সামনে মাটিতে কিছু একটা আঁকা, মনে হলো কয়লা দিয়ে আঁকা কিছু চিহ্ন, আর মাঝখানে একটা পাথরের টুকরো জ্বলছে। সেই কমলা আলো ওখান থেকেই আসছে। আমি ডাকলাম, কি করছো তোমরা? তিনজন ঘুরে তাকালো। তাদের মুখ দেখে আমার বুকটা ধক করে উঠল। তাদের চোখের মণি প্রায় অদৃশ্য হয়ে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। তারা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু মনে হচ্ছে তারা আমাকে দেখছে না, তারা যেন অন্য কোথাও দেখছে। আমি দেবাঞ্জনের কাঁধে হাত দিলাম। দেবাঞ্জন, সে কেঁপে উঠল, চোখের মণি ফিরে এলো, আমার দিকে তাকিয়ে বলল, ইমরান ভাই, আপনি এখানে কিভাবে? কিভাবে মানে? তোমরা তো আমাকে একা রেখে এখানে থেকে গেলে, চলো এক্ষুনি। বিক্রম ধীরে ধীরে উঠল। সে বলল, হ্যাঁ চলি, কিন্তু ভাই এটা একটু নিভিয়ে দাও আগে। সে সেই জ্বলতে থাকা পাথরটার দিকে আঙুল দেখালো। ওটা কি? ওটা জ্বলছে কিভাবে? জানি না, এমনিই জ্বলছিল, আমরা আসার আগে থেকেই জ্বলছিল। আমি সেই পাথরটা দেখলাম। ওটা আসলে একটা পুরনো পাথরের পাত্র, মাটিতে গাঁথা। সেখান থেকে একটা শিখা জ্বলছে, কিন্তু কোনো জ্বালানি নেই, কোনো তেল নেই, কোনো গ্যাস নেই, শুধু পাথর থেকে আগুন জ্বলছে। আমি সেটা নেভানোর চেষ্টা করলাম না, বললাম, চলো এক্ষুনি। তিনজনকে নিয়ে বেরোতে গেলাম, কিন্তু কার্তিক উঠছে না। সে ওখানেই বসে আছে, তার চোখের মণি আবার অদৃশ্য হয়ে গেছে। কার্তিক, ওঠো! সে নড়ল না। আমি আর দেবাঞ্জন মিলে তাকে টানতে গেলাম। সে টিনে থাকলো, মনে হলো সে মাটির সাথে আটকে গেছে। তখনই ঘরের তাপমাত্রা হঠাৎ অনেক কমে গেল। এই মার্চের রাজস্থানের রাতের ঠান্ডার চেয়েও অনেক বেশি ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, শুষ্ক, ভারী। আর সেই গুমগুম শব্দটা আবার শুরু হলো, কিন্তু এবার জোরে, অনেক জোরে, যেন দেওয়ালের ভেতর থেকে কিছু বের হতে চাইছে। আমি টর্চ তুললাম। ঘরের কোণে একটা ছায়া। ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেটা মানুষের ছায়া নয়, মানুষের আকৃতির চেয়ে অনেক বড়, ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। আর তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, মাটি ছুঁয়ে আছে। কিন্তু সে দাঁড়িয়ে নেই, সে ভাসছে মাটি থেকে একটু উপরে। আমার পুরো শরীর অসাড় হয়ে গেল। তখন কার্তিক হঠাৎ একটা কথা বলল, কিন্তু সে যা বলল তা তার কণ্ঠস্বরে নয়, অনেক গভীর, ভারী একটা কণ্ঠস্বর, যেন মাটির নিচ থেকে আসছে। সে বলল, হিন্দিতে বলল, ওদের যেতে দাও, কিন্তু একজন থাকবে, একজন থাকবে। দেবাঞ্জন সেই কথা শুনে আতঙ্কে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। বিক্রমও ছুটল, আমিও পেছন পেছন বেরোলাম, কিন্তু কার্তিক বসে রইল। হাভেলির বাইরে এসে শ্রেয়া আর প্রীতি আমাদের দেখল। তারা জিজ্ঞেস করল, কার্তিক কোথায়? বিক্রম কাঁদতে শুরু করে দিল। আমরা আবার ভেতরে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু হাভেলির মেইন গেট তখন বন্ধ, ভেতর থেকে বন্ধ, কিন্তু ভেতরে কেউ নেই। দরজায় ধাক্কা মারলাম, চিৎকার করলাম, গেট নড়ল না। আমরা স্থানীয় থানায় ফোন করলাম, পুলিশ এলো। তারা গেট ভাঙল, ভেতরে ঢুকল। কার্তিককে পাওয়া গেল সেই ঘরেই। সে মেঝেতে শুয়ে আছে, অজ্ঞান নয়, সে জেগে আছে, কিন্তু তার চোখ ছাদের দিকে স্থির। সে কথা বলছে না, সে কারো দিকে তাকাচ্ছে না। পরদিন বিক্রমের মোবাইলে একটা মেসেজ এলো, কার্তিকের নম্বর থেকে। মেসেজে লেখা ছিল, মারিদ আমাকে রেখে দিয়েছে, তোমরা আসতে পারবে না। কিন্তু কার্তিক সেই সময় হাসপাতালে, তার মোবাইল তার পাশে রাখা। হাসপাতালের কর্মীরা নিশ্চিত করলেন সে মোবাইল স্পর্শ করেনি। তাহলে মেসেজটা কে পাঠালো? সেই মেসেজের পরে কার্তিকের মোবাইল বন্ধ হয়ে গেল, আর কোনোদিন চালু হয়নি। কার্তিক 3 সপ্তাহ পর কথা বলতে শুরু করে, কিন্তু সে যা বলে তা পরিচিত কার্তিকের কথা নয়। সে এমন কথা বলে, এমন ঘটনার কথা বলে, যে ঘটনা সে কখনো দেখেনি, যে জায়গায় কখনো যায়নি।
সে বলে ৩০০ বছর আগের রাজপুত ঠাকুরের কথা, সেই চুক্তির কথা, সেই মারিদের কথা। যেন সে সেই মারিদের মুখপাত্র হয়ে গেছে। কার্তিকের পরিবার তাকে ডাক্তারের, মাওলানার, পুরোহিতের সব জায়গায় নিয়ে গেছে। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক আর হয়নি। আর সেই হাভেলির কথা, ঘটনার পর পুলিশ সেই হাভেলিতে তালা মেরে দিয়েছে। কিন্তু তালা দিয়ে কি থামানো যায়? পাশের গ্রামের মানুষ বলে রাতে এখনো সেই হাভেলির দোতলার ঘরে সেই কমলা আলো দেখা যায়, টিমটিম করে জ্বলে। আর যখন বাতাস বন্ধ হয়, যখন রাতের নিস্তব্ধতা সবচেয়ে গভীর হয়, তখন গ্রামের মানুষ শুনতে পায় সেই গুনগুন শব্দ দেওয়ালের ভেতর থেকে। মারিদ ঘুমায় না, মারিদ অপেক্ষা করে। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা ৭টা এবং রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার আসুন দ্বিতীয় ঘটনায়। আমরা এখন পাড়ি দেব কেরালার পালাক্কাড় জেলায়, সেই মন্দিরের কাছে যেখানে এক অপদেবীর মূর্তির কুপ্রভাবে বছরের পর বছর ধরে ঘটে চলেছে ভয়ঙ্কর সব ঘটনা। দ্বিতীয় ঘটনা, কেরালার সেই অভিশপ্ত মূর্তি যাকে কেউ সরাতে পারেনি, যে কাউকে ছাড়েনি। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুধীর মেনন। সুধীর কেরালার পালাক্কাড় শহরের কাছাকাছি একটা ছোট্ট গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আজীবন যুক্তিবাদী মানুষ ছিলেন। কোনোদিন ভূত প্রেত বা অতি প্রাকৃত বিষয়ে বিশ্বাস করতেন না, কিন্তু ২০২৩-এর নভেম্বরের পর আর হাসতে পারেন না। সেই বছর আমাদের গ্রামে একটা নতুন পরিবার এলো, বাইরে থেকে আসা, কেরালারই অন্য একটা জেলা থেকে। পরিবারের কর্তার নাম রাজেশ। তিনি একটা চাকরি নিয়ে এই এলাকায় এসেছেন। স্ত্রী মিনা আর ছোট ছেলে অনু, বয়স ৭। নতুন পরিবার বলে গ্রামের মানুষ তাদের সাদরে গ্রহণ করল। আমিও তাদের সাথে পরিচিত হলাম। রাজেশ একটু পড়াশোনা জানা ছেলে, কথা বলতে ভালো লাগতো। একদিন বিকেলে রাজেশ আমার কাছে এলো, বলল, দাদা ওই মন্দিরটার একটু বলুন, অনু সারা দিন ওদিকে ছুটে যায়। আমি জিজ্ঞেস করলাম, ছুটে যায় মানে? রাজেশ বলল, প্রতিদিন সন্ধ্যার আগে অনু ওই মন্দিরের দিকে যায়। ওকে জিজ্ঞেস করলে বলে ওখানে একজন বন্ধু আছে। আমরা প্রথমে ভেবেছিলাম গ্রামের কোনো বাচ্চার সাথে বন্ধুত্ব হয়েছে, কিন্তু মিনা একদিন পিছন পিছন গিয়ে দেখল অনু একা মন্দিরের সামনে বসে আছে, আর কেউ নেই। আমার বুকে একটা চাপ অনুভব হলো। বললাম, ওকে ওই মন্দিরে যেতে দেবেন না, আজ থেকেই বন্ধ করুন। রাজেশ বলল, কেন? ওটা মন্দির না, দেবতা নেই ওখানে? আমি কিছুটা বললাম তাকে, সব বললাম না, বললে হয়তো সে ভয় পাবে বা হাসবে, কিন্তু বললাম ওই মূর্তির কাছে যাওয়া ঠিক নয়, এটা গ্রামের নিয়ম। রাজেশ মাথা নাড়ল, বলল ঠিক আছে, সামলে নেব, কিন্তু সামলাতে পারল না। একদিন রাতে রাজেশ আমার বাড়িতে ছুটে এলো, তার মুখ ফ্যাকাশে। বলল, দাদা অনু বলছে মূর্তিটা তার সাথে কথা বলে। আমরা তাড়াতাড়ি গেলাম রাজেশের বাড়ি। অনু তার ঘরে বিছানায় বসে আছে, 7 বছরের বাচ্চা, কিন্তু তার মুখে এখন যে ভাব সেটা 7 বছরের বাচ্চার ভাব নয়, অনেক বয়স্ক, অনেক গভীর একটা ভাব। মিনা বলল, অনু বাবা, দাদার সাথে কথা বলো, ভয় নেই। অনু আমার দিকে তাকালো, তারপর বলল, কিন্তু তার কণ্ঠস্বর তার নয়, একটা ভারী গম্ভীর কণ্ঠস্বর। একটা বাচ্চার গলায় সেই কণ্ঠ অত্যন্ত অস্বাভাবিক। সে বলল, মূর্তি সরাতে এসো না, যে সরাতে আসবে সে পস্তাবে। এরপর অনু চুপ হয়ে গেল, চোখ বন্ধ করল, ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে অনু স্বাভাবিক, সে আগের রাতের কিছুই মনে করতে পারছে না। সে শুধু বলে, মন্দিরের বন্ধু ভালো, সে আমাকে গল্প বলে। রাজেশ সিদ্ধান্ত নিল সে মূর্তিটা সরাবে। আমি বললাম, করো না এটা, তুমি নতুন এসেছো, গ্রামের কথা জানো না। রাজেশ বলল, দাদা আমি শিক্ষিত মানুষ, পাথরের মূর্তিকে ভয় পাবো কেন? ওই মূর্তিটা যদি আমার ছেলেকে প্রভাবিত করে তাহলে ওটা সরানোই ভালো। আমি বোঝাতে পারলাম না।
একদিন রাজেশ তার অফিসের 2 সহকর্মীকে নিয়ে এলো, প্রকাশ আর সতীশ। তারা 3 জন মিলে মন্দিরে গেল মূর্তি সরাতে। আমি সেদিন বাড়িতে ছিলাম। রাত 9টার দিকে একটা শব্দ শুনলাম, বাইরে কেউ চিৎকার করছে। ছুটে বাইরে গেলাম। প্রকাশ আর সতীশ ছুটে আসছে মন্দিরের দিক থেকে, দুজনের মুখে ভয়ের চিহ্ন। প্রকাশের মাথায় কোথাও একটা কেটে গেছে, রক্ত পড়ছে। সতীশের জামা ছেঁড়া। কি হয়েছে? রাজেশ কোথায়? প্রকাশ হাঁপাতে হাঁপাতে বলল, মন্দিরে পড়ে আছে। আমরা ছুটলাম। মন্দিরে গিয়ে দেখলাম রাজেশ মূর্তির পায়ের কাছে মেঝেতে শুয়ে আছে। অজ্ঞান নয়, চোখ খোলা, কিন্তু সে নড়ছে না, কথা বলছে না। তার চোখে কোনো ভাব নেই, শুধু তাকিয়ে আছে ছাদের দিকে। প্রকাশ আর সতীশ জানালো যা ঘটেছিল। তারা 3 জন মিলে মূর্তি সরাতে গিয়েছিল। মূর্তির কাছে গিয়ে রাজেশ হাত দিয়েছিল মূর্তি স্পর্শ করতে, আর ঠিক সেই মুহূর্তে মূর্তির চোখ নড়েছিল, পাথরের মূর্তির চোখ। প্রকাশ আর সতীশ সেটা দেখে ছুটে বেরিয়ে গিয়েছিল। রাজেশ পড়ে গিয়েছিল মেঝেতে। রাজেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বললেন শারীরিকভাবে সে সম্পূর্ণ সুস্থ, কিন্তু কথা বলছে না, নিজে থেকে কিছু করছে না। পরের সপ্তাহে রাজেশ আবার কথা বলতে শুরু করল, কিন্তু সে এখন যা বলে তা অদ্ভুত। সে বলে এমন ঘটনার কথা, এমন জায়গার কথা যা সে কখনো দেখেনি। সে বলে পাহাড়ের কথা, জঙ্গলের গভীরে একটা জায়গার কথা, সেখানে একটা আলো জ্বলে। মিনা ভেঙে পড়ল। অনু চুপ হয়ে গেল। সে আর মন্দিরে যায় না, কিন্তু রাতে ঘুমের মধ্যে বিড়বিড় করে। কি বলে বোঝা যায় না। গ্রামের মানুষ এরপর সিদ্ধান্ত নিল মন্দিরের চারদিকে দেওয়াল তুলে দেওয়া হবে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আর একটা ঘটনা ঘটল। গ্রামের বাইরে থেকে একটা দল এলো, 5 জনের দল, সবাই শহুরে, সবাই পড়াশুনো জানা। তারা একটা অনলাইন প্ল্যাটফর্মের জন্য কেরালার অভিশপ্ত জায়গাগুলো নিয়ে ডকুমেন্টারি বানাতে আসছে। কোথা থেকে যেন খবর পেয়েছে এই মূর্তির কথা। গ্রামের মানুষ তাদের বারণ করল, কিন্তু শুনল না। তাদের মধ্যে একজন ছিলেন, নাম সঞ্জয়। তিনি দলের লিডার। বললেন, আমরা শুধু ভিডিও করব, কিছু ছবো না, কিছু করব না। রাতে তারা মন্দিরে ঢুকল ক্যামেরা নিয়ে। সেই রাতে মন্দিরের ভেতর থেকে কি ঘটেছিল পুরোটা আমরা জানি তাদের ক্যামেরার ফুটেজ থেকে, কারণ ক্যামেরা চালু ছিল। 5 জন মন্দিরে ঢুকল, ক্যামেরা ঘুরল মূর্তির দিকে। ফুটেজে দেখা যাচ্ছে মূর্তির পেছনে একটা ছায়া দাঁড়িয়ে, মূর্তির চেয়ে বড়, কিন্তু মূর্তির মতোই আকৃতি। মাথা একটু বড়, হাত একটু লম্বা। ছায়াটা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সঞ্জয় সেই ছায়াটা দেখলেন, ক্যামেরার স্ক্রিনে দেখলেন, চিৎকার করে উঠলেন। তারপর ফুটেজে ক্যামেরা পড়ে যাওয়ার শব্দ, অনেক পায়ের শব্দ, ছুটে বেরিয়ে যাচ্ছে। তারপর নিস্তব্ধতা। কিন্তু ক্যামেরা পড়ে রইল, আর সেই পড়ে থাকা ক্যামেরায় ধরা পড়ল 5 জন চলে গেছে, কিন্তু সঞ্জয় নেই। সঞ্জয়কে পরদিন সকালে মন্দিরের ভেতরে পাওয়া গেল, ঠিক মূর্তির পায়ের কাছে, রাজেশের মতোই শুয়ে আছে, চোখ খোলা, কোনো ভাব নেই, শুধু তাকিয়ে আছে ছাদের দিকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বললেন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কিন্তু সঞ্জয়ের কোনো স্মৃতি নেই। তার নাম জিজ্ঞেস করলে বলতে পারে না, তার পরিবারের মানুষদের চিনতে পারে না, তার জীবনের কোনো ঘটনা মনে নেই। সম্পূর্ণ স্মৃতিভ্রংশ, কিন্তু কোনো শারীরিক কারণ নেই। গ্রামের একজন বয়স্ক মানুষ, নাম নানু আসান, তিনি এসে বললেন কথাটা, এই মূর্তি স্মৃতি খায়। যে এর কাছে যায় তার কিছু স্মৃতি নিয়ে নেয়, আর যে স্পর্শ করতে যায় তার সব স্মৃতি খায়। আমি শিক্ষক মানুষ, কিন্তু এই কথাটার সামনে আমার কোনো যুক্তি ছিল না। এরপর গ্রামের মানুষ এক মন্ত্রী বাড়ির কাছে গেল, এক পুরনো তান্ত্রিক, যিনি এই এলাকার মানুষদের কাছে পরিচিত। তিনি মন্দিরে এলেন, মূর্তির সামনে অনেকক্ষণ বসে থাকলেন, তারপর কিছু কথা বললেন। তিনি বললেন, এই মূর্তিতে একটা অশুভ সত্তা আবদ্ধ আছে। অনেক অনেক বছর আগে কেউ এই সত্তাকে বশ করতে চেয়েছিল, কিন্তু পুরোপুরি পারেনি। সত্তাটাকে এই পাথরে বেঁধে রেখেছিল, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই থেকে এই সত্তা এই পাথরে আছে, বন্দী, কিন্তু শক্তিহীন নয়। যারা কাছে আসে তাদের কাছ থেকে শক্তি নেয়, স্মৃতি নেয়, আর যারা সরাতে আসে তাদের সম্পূর্ণ স্মৃতি নিয়ে নেয়। তান্ত্রিক বললেন, এই মূর্তি সরানো যাবে না।
যে চেষ্টা করবে সে সর্বনাশ করবে নিজের। মূর্তিকে এখানেই রেখে দিতে হবে, কিন্তু কাউকে কাছে আসতে দেওয়া যাবে না। মন্দিরের চারদিকে উঁচু দেওয়াল উঠল, দরজায় তালা পড়ল। মূর্তির চারদিকে কিছু বিশেষ চিহ্ন আঁকা হলো তান্ত্রিকের নির্দেশে। তারপর থেকে কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি, কিন্তু রাজেশ সুস্থ হয়নি। সে এখনো অদ্ভুত কথা বলে। অনু আর মন্দিরে যায় না, কিন্তু মাঝে মাঝে রাতে বলে বন্ধু ডাকছে। আর সঞ্জয়ের স্মৃতি কিছুটা ফিরেছে, কিন্তু পুরোটা নয়। তার শৈশবের কিছু স্মৃতি ফিরেছে, কিন্তু প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ স্মৃতি, তার কেরিয়ার, তার বন্ধুত্ব, তার ভালোবাসার মানুষগুলো, সেসব এখনো অন্ধকারে। আমি এখন প্রতিদিন সন্ধ্যার আগে বাড়ির সামনে বসি, মন্দিরের দিকে তাকাই। উঁচু দেওয়াল উঠেছে, মূর্তি দেখা যায় না, কিন্তু আমি জানি ওই দেওয়ালের ভেতরে সেই কালো পাথরের মূর্তিটা এখনো আছে, এখনো অপেক্ষা করছে। আর মাঝে মাঝে রাতে যখন বাতাস থামে, যখন সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, তখন আমি শুনতে পাই খুব আস্তে, খুব গভীর থেকে একটা টানা শব্দ, যেন পাথরের ভেতর থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে, যে মূর্তি কাউকে ছাড়েনি। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 109-এর দুটো ঘটনা আমরা শেষ করলাম। রাজস্থানের সেই পরিত্যক্ত হাভেলিতে মারিদের প্রতিশোধের শিকার হয়েছে একজন তরুণ, যে আর কখনো পুরোপুরি নিজে ফিরে আসতে পারেনি। আর কেরালার সেই মন্দিরে অপদেবীর মূর্তি এখনো বসে আছে স্মৃতি নেওয়ার অপেক্ষায়। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন কিছু আছে যার সামনে আমাদের সব যুক্তি, সব সাহস, সব আত্মবিশ্বাস ছোট হয়ে যায়। সেই জায়গাগুলো আছে, সেই সত্তাগুলো আছে, আর তারা আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তা অশরীরীর সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরীofficial@gmail.com। আপনার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন রাখুন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে উৎসাহিত করে না। আজকের ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসরে ভয় থামে না, অন্ধকার থামে না। যতক্ষণ রাত থাকবে ততক্ষণ ঘটনা থাকবে, যতক্ষণ ঘটনা থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না, পুরনো পরিত্যক্ত জায়গায় রাত কাটাবেন না। আর কোনো পাথরের মূর্তির চোখ যদি নড়তে দেখেন, ছুটুন, পেছনে তাকাবেন না। আল্লাহ হাফেজ।